অডিও কথন উইথ রাজিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকবো রাজিয়া সুলতানা। আসলে আমরা অনেকেই একা, অনেকে সত্যি সত্যি একা, আবার অনেকের চারপাশে অনেক লোক থেকেও একা। এই একাকিত্ব নিয়েই আমাদের আজকের উপন্যাস শুরু করতে যাচ্ছি। এটি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম অনেকেই একা। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। আমার বউ খুব সুন্দরী। সুন্দরী বললে সবটা বলা হয় না, একটা কথা বললে হয়তো বোঝানো যাবে কিছুটা। রাস্তাঘাটে, পার্কে, সিনেমা হলের দর্শকদের মধ্যে, এমনকি বইমেলার ভিড়ে ওর মতো দেখতে কোনো মেয়েকে আপনি খুঁজে পাবেন না। অবশ্য শুধু চেহারাটা সুন্দর এমন অনেক মেয়ে এই দেশে আছে। ওর মনটাও সুন্দর, সুন্দর এবং নরম। অল্পতেই দুঃখ পায়। আগে টপ করে কেঁদে ফেলতো, এখন কাঁদে না, অদ্ভুতভাবে চেয়ে থাকে। আমার কাছে ওই তাকানোর ধরনটা আজকাল স্বাভাবিক লাগে না। গত মাসে ও আমাকে পার্ক স্ট্রিটের ডাক্তার মঞ্জুর আলমের কাছে নিয়ে গিয়েছিল। এই ডাক্তার আমাকে বছর 4 হলো দেখছেন। একা হতেই আমি ডাক্তারকে নিচু গলায় বলেছিলাম, ডাক্তারবাবু, আপনি ওকে একবার দেখুন। ওর কথাবার্তা, আচার আচরণ কিরকম অস্বাভাবিক হয়ে গেছে। ডাক্তারের কপালে ভাঁজ পড়েছিল। গলা নামিয়ে জিজ্ঞাসা করেছিল, কিরকম? কথা কম বলে, অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর মন খারাপ লাগছে বলে বিকেলে বেরিয়ে যায় বেড়াতে। এসব আগে কখনো করতো না। ডাক্তারবাবু গম্ভীর মুখে আমার কথা শুনলেন। তারপর আমাকে পরীক্ষা করে জিজ্ঞাসা করলেন, আপনি নিয়ম করে ওষুধ খাচ্ছেন না সৌমেনবাবু? খাই তো, ও আমাকে দিলেই খাই। ঠিক আছে, বাইরে গিয়ে বসুন, আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন। আমি বাইরে চলে এসে ওকে বললাম, তোমাকে ডাকছেন, যা যা জানতে চাইবে স্পষ্ট বলবে, ডাক্তারের কাছে কিচ্ছু লুকোতে নেই। ও অবাক চোখে আমাকে দেখে ভেতরে চলে গেল। অপেক্ষার ঘরে অন্তত 8 জন মানুষ ছিল। এদের মধ্যে অনেকেই মানসিক রোগী, আপনারা যাকে পাগল বলেন তাই। কিন্তু চট করে তো আজকালকার পাগলদের বোঝা যাবে না। এ কথা বলেছিল আমার শালা দুলাল, একেবারে তিলে খচ্চর লোক। পাশের ভদ্রমহিলা তার সঙ্গীকে বলছিলেন, হ্যাঁ, এখনই ডাক আসবে, বসো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার স্বামী? তিনি একটু থতমত হয়ে ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। একদিন আসুন না আমাদের বাড়িতে, চিনতে অসুবিধা হবে না। ডোভার লেনে ঢুকে গভর্নমেন্ট কোয়ার্টার্সে খোঁজ করলেই পেয়ে যাবেন। আমার স্ত্রী খুব সুন্দরী। এই যে একটু আগে ভেতরে ঢুকে গেল, কি জন্যে গেল বলুন তো? ভদ্রমহিলার মুখ অন্যদিকে ফিরে গেল। প্রশ্নের জবাব দেবার মতো ভদ্রতা ওর বাবা মা ওকে শেখাননি। আমার ছেলে মেয়ে হলে এই জিনিসটা কখনোই করতো না। আসলে ছোটবেলা থেকে ফ্যামিলিতে ডিসিপ্লিন না থাকলে যা হয় আর কি। এই সময় ডাক্তারবাবুর চেম্বার থেকে হো হো হাসির আওয়াজ ভেসে এলো। ডাক্তারের গলার সঙ্গে আমার বউয়ের গলা। অনেক দিন পরে বউয়ের হাসি শুনলাম। হাসছে না, ঝর্ণা বয়ে যাচ্ছে। কোনো একটা বইতে আমি রেখাকে ওইরকম হাসতে শুনেছিলাম। সেই থেকে রেখা আমার ফেভারিট। আচ্ছা, এই রেখা মেয়েটার ভাগ্য দেখুন। আমার বউ ছাড়া ওইরকম ভাবুক মেয়ে ভারতে পাবেন না। অথচ ও একটা পুরুষকে স্টেডি সারা জীবন পেল না। যার সঙ্গে জড়াতে চায় সেই মরে যায়, নয় কেটে পড়ে। রেখার জন্য আমার খুব কষ্ট হতে লাগলো। বউ বেরিয়ে এলো প্রেসক্রিপশন নিয়ে, চলো। আগে আমরা যেখানে যেতাম ট্যাক্সি ছাড়া বাসে চাপতাম না। আজকাল টাকা পয়সা কমে গিয়েছে তো, তাই বাসে উঠতে হয়। আমি ঘুষ টুস নিতে পারি না। যে সরকারি চাকরিতে আমি আছি সেখানে সবাই ঘুষ নেয়। তবে আমার সহকর্মীরা মাঝে মধ্যে আমাকে শেয়ার দেয়। অফিসে না গেলে সেটা পাওয়া যায় না। মাইনের টাকা ক্যাশিয়ার রেখে দিবে, কিন্তু ঘুষের শেয়ার কেউ বেশি দিন রাখতে পারে না, খরচ হয়ে যায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা। আমার বউ তো খুব গম্ভীর, তাই কথাবার্তা কম বলে। আমার কথা বলতে ইচ্ছে করছিল। মোগলাই পরোটা খাওয়াবে? বউ বলল, এখন নয়, আমার খিদে পেয়েছে।
বাড়ি থেকে তো খেয়েই বেরিয়েছ। অস্মিতা মানে কি বলো তো? কি? অস্মিতা? আবার আরম্ভ করেছ? জানো না তাই বলো। অস্মিতা মানে ব্যক্তিত্ব। আচ্ছা, অহিতুণ্ডিক মানে জানো? তোমরা কিছুই জানো না। সাপুড়ে। বউ রেগে গেল। মোগলাই খেতে পারলে না বলে আমাকে দেখে ব্যক্তিত্ব আর সাপুড়ে শব্দ দুটো তোমার মনে এলো? মাঝে মাঝে মনে হয় তুমি খুব শেয়ানা। খুশি হলাম। বউ আমাকে জ্ঞানবান বলল। জানে তো, বাংলায় ফার্স্ট ক্লাস পাইনি 5 নম্বরের জন্যে। 8th পেপার লেখার সময় এমন মাথার যন্ত্রণা হচ্ছিল যে 3টে কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম। বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছি। তার সার্টিফিকেট বাঁধিয়ে ঘরের দেয়ালে ঝোলানো রয়েছে। এই সময় একটা গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। নীল রঙের ছোট মারুতি। গাড়িটাকে দাঁড়াতে দেখে বউ উল্টো দিকে তাকালো। আমি একটু এগিয়ে উকি মারতেই সেন সাহেবকে দেখতে পেলাম। সেন সাহেবকে হাসতে দেখে আমি অবাক। এখানে কি ব্যাপার? বাড়িতে যাব। কোন দিকে? বললাম। আমার বাড়ির খবর সেন সাহেব নিচ্ছেন জেনে বিগলিত হলাম। সঙ্গে কে? আমার বউ। উঠে আসুন, আমিও ওইদিকে যাচ্ছি। পেছনের দরজা খুলে দিলেন সেন সাহেব। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ডাকলাম, এই চলে এসো। বউ আমার দিকে অবাক হয়ে তাকালো। ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না। আমার পরিচিত কারো যে গাড়ি থাকতে পারে তাই যেন ওর মাথায় আসছিল না। আমি ওকে আবার ডাকলাম। শেষ পর্যন্ত ও এগিয়ে এলো। পেছনের গাড়ি হর্ন দিচ্ছে। বললাম, চটপট উঠে এসো, সেন সাহেব বাড়িতে পৌঁছে দেবেন। ও উঠল খুব অনিচ্ছায়, যেন বাধ্য হয়ে। এটা আমি বুঝতে পারি। সেন সাহেব গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করলেন, এদিকে কোথায়? আমি একটু ঝুঁকে বললাম, ডাক্তারের কাছে। আপনার শরীর সম্পর্কে কি যেন শুনেছিলাম। এখন ভালো আছি স্যার, তাই না? আমি বউয়ের দিকে তাকালাম। সে চুপ করে রইল। সেন সাহেব আমাদের বড় কর্তাদের একজন। ওর সঙ্গে অফিসে আমার কথা বলার কোনো সুযোগই নেই। একবার শুধু কি একটা গোলমালে ওর ঘরে যেতে হয়েছিল, আর তাতেই তিনি আমাকে শুধু মনে রাখেননি, আমার অসুখের কথাও ভোলেননি। জিজ্ঞাসা করলাম, আপনি ভালো আছেন স্যার? না, ভালো নেই। মিসেস মারা যাওয়ার পর থেকেই। উনি থেমে গেলেন। আপনার মিসেস মারা গিয়েছেন? ইস। ইস কেন? স্যার, ভাগ্যবানের বউ মরে, অভাগীর স্বামী। তোমার স্ত্রী পাশে বসে আছেন। আমি বউয়ের দিকে তাকালাম। তুমি কিছু মনে করছো? যাগে স্যার, আপনি আরেকটা বিয়ে করে ফেলুন। পুরুষ মানুষের বউ না থাকলে চলে? সেন সাহেব হাসলেন। আপনার স্ত্রী কি বলেন? বউ কিছু বলছে না দেখে তাকে বললাম, বলো, কিছু বলো। বউ হাসল। ওহ, কি দারুণ হাসি! মাধুরী দীক্ষিতের চেয়েও ভালো। সেন সাহেব হাসিটাকে কি করে দেখলেন জানি না। বললেন, সত্যি এসব কথা শুনলে হাসি তো পাবেই। 50 বছর বয়স হয়ে গেল। কি যে বলেন স্যার, 50 একটা বয়স! জিতেন্দ্রর বয়স কত? ধর্মেন্দ্র? আর অমিতাভ তো কবে 50 পার হয়ে গিয়েছে। মেয়েদের কথাই যদি ধরেন। বলতে যাচ্ছিলাম নামগুলো, কিন্তু বউ ইশারা করতে আমি থেমে গেলাম। আপনি যাদের নাম বলছেন তারা তো কেউ এই বয়সে বিয়ে করছেন না। কেন স্যার? পেলে করেছেন। আমাদের রবিশঙ্কর তো 69-এ। আপনি দেখছি প্রচুর খবর রাখেন। হ্যাঁ স্যার, আনন্দলোক পড়ি। আমার বউ স্টারডাস্ট রাখে। তাই নাকি? আপনি সিনেমা খুব ভালোবাসেন? হ্যাঁ স্যার, আমার বউয়ের হয়ে জবাব দিলাম। আমাদের বাড়িতে রোজ একটা করে ক্যাসেট আসে। শ্বশুর মশাই ওকে একটা ভিসিপি দিয়েছিলেন। হঠাৎ বউ বলে বসল, তুমি কিন্তু বেশি কথা বলছো। সেন সাহেব বললেন, হ্যাঁ, আপনার বোধহয় বেশি কথা বলা উচিত নয়। আপত্তি করলাম, আমি তো স্যার বেশি কথা বলিনি। বউ বলল, ডাক্তার বলেছেন কম কথা বলতে আর একটু বেশি ঘুমোতে। সেন সাহেব বললেন, ডাক্তার যা বলেছেন তাই মান্য করা উচিত। আপনার তো মনে হয় অফিসে কোনো অসুবিধা হচ্ছে না, ছুটি আছে তো? না স্যার, আমাকে সবাই ভালোবাসে তো, তাই আমার হয়ে সই করে দেয়। বউ রেগে গেল। কি হচ্ছে? সেন সাহেব হাসলেন। আচ্ছা ঠিক আছে, মনে করুন কথাটা আমি শুনিনি।
বউ বলল ছুটি যা ছিল সব শেষ হয়ে গেছে কবে। বেশিরভাগ দিন শরীরের জন্য অফিসে যেতে পারে না। ওর সহকর্মীরা ভালো বলে উইদাউট পে হচ্ছে না। যদি হতো তাহলে যে কি করতাম। আমি তো বললাম আমি কিছু শুনিনি। সেন সাহেব মাথা নাড়লেন। ট্রিটমেন্টের খরচ অফিস থেকে পাওয়া যাচ্ছে? বউ বলল না। কেন? ওর যা অসুখ তা অফিসকে অফিসিয়ালি জানানো সম্ভব নয়। ওর সহকর্মীরা জানাতে নিষেধ করেছে। বউ এখন বেশ স্বাভাবিক গলায় কথা বলছিল। হঠাৎ আমার মনে অদ্ভুত আলস্য এলো। এটা মাঝে মাঝে হয়। কথা বলতে বলতেই হঠাৎ আগ্রহ হারিয়ে ফেলি। তখন ভাবতে ভালো লাগে। আমি চোখ বন্ধ করে ভাবতে যাচ্ছিলাম, কিন্তু সেন সাহেব আর বউ যেভাবে কথা বলে যাচ্ছে তাতে কোনো মানুষের পক্ষে ভাবনা চিন্তা করা অসম্ভব। একবার মনে হলো ওদের কথা বলতে নিষেধ করি, কিন্তু বউ আমাকে প্রায় শাসায়। আমি যখন কথা বলবো তখন তুমি চুপ করে থাকবে। শাসানিটা মনে এলো বলে চুপ করে থাকলাম। গাড়ি থেমে গেলে চোখ মেললাম। মনে হলো জায়গাটা একদম অচেনা। বউয়ের গলা শুনতে পেলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব জানি না। ওটা দেবেন জানলে এদিকে আসতাম না। হোমা সে কি? তাহলে একটা অনুরোধ করতে অনুমতি দেবেন? এভাবে কথা বলছেন কেন? আমার স্বামী পদমর্যাদায় আপনার কত নিচে সেটা তো বুঝেছি। ভুল করছেন, ওটা অফিসে, ব্যক্তিগত জীবনে নয়। বেশ, তাহলে এক কাপ চা খেয়ে যান। এখন চা? সেন সাহেব ঘড়ি দেখলেন। ঠিক আছে, কিন্তু মাত্র এক কাপ চা। আমরা সেন সাহেবকে নিয়ে কোয়ার্টার্সে ফিরে এলাম। এটা 2 ঘরের ফ্ল্যাট। আসবাব বেশি কিছু নেই। বাইরের ঘরে একটা টিভি, ভিসিপি আর আমার সাধের টেপ রেকর্ডার রয়েছে। টেপ রেকর্ডারের ঢাকনাটা গতবার গোলমালের সময় ভেঙে গেছে। সারানো হয়নি, যদিও টেপটা ভালোই বাজে এখনো। বেতের চেয়ারে সেন সাহেবকে বসানো হলো। বউ বলল, চিনি ক চামচ? 8 চামচ। সেন সাহেব চারপাশে তাকাচ্ছিলেন। বউ আমাকে ইশারা করে ভেতরে চলে গেল। আমি তাকে অনুসরণ করলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বউ বলল, থিন অ্যাবাররুট বিস্কুট দেয়া যাবে না, তুমি প্যাটিস এনে দাও। প্যাটিস কেন? আমি আপত্তি করলাম। বাহ, খালি চা দেব? উনি মাত্র 1 কাপ চা খেতে চেয়েছেন, তাই দাও। দেয়া যায়? আশ্চর্য, যে যা চাইছে তাকে তো তাই দেওয়া উচিত। আমার গলা ওপরে উঠে গিয়েছিল বোধহয়। বউ ঠোঁটে আঙুল চাপা দিল। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে সেন সাহেবের কাছে চলে এলাম। সেন সাহেব হাসলেন। কি হলো? ও আপনার জন্য প্যাটিস আনতে বলছিল, আপনি খাবেন? না, আমি তো শুধু চা চেয়েছি। গুড। গান শুনবেন? গান? হ্যাঁ। আমি উঠে টেপ চালালাম। তালাত মাহমুদের গান বাজতে লাগলো। মিনমিন করে গান শুনতে আমার একটুও ভালো লাগে না। ভলিউম জোরে থাকায় বউ ছুটে এ ঘরে এলো। আহ, আবার আরম্ভ করেছ, বন্ধ করো। আমি বন্ধ করতে বাধ্য হলাম, কিন্তু বললাম, যে গান ভালোবাসে না সে স্বচ্ছন্দে খুন করতে পারে। যাকে জানেন সেন সাহেব, আমি লতাকে চিঠি দিয়েছি। লতাকে? আমি অবাক হয়ে তাকালাম। এই লোকগুলো কি? এদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। আমি যদি প্রেসিডেন্ট হতাম তাহলে এখনই দেশ থেকে বের করে দিতাম। কি করব? দেশটায় অজ্ঞ লোকের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। হেসে বললাম, লতা মঙ্গেশকর নাম শুনেননি? ও তাই বলুন। সেন সাহেব হাসলেন। কি লিখলেন? আপনাকে কেন বলবো? এটা আপনার জানার কথা নয়। আসলে লতা খুব দুঃখী মেয়ে। আমি মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না। ওই যে, বউকে জিজ্ঞাসা করুন। যতই ঝগড়া করি, ওর চোখে জল দেখলে পায়ে পড়ে যাই। সেন সাহেব বললেন, লতার কথা হচ্ছিল। হ্যাঁ, লতা ভারতবর্ষের গর্ব। কিন্তু কি পেল মেয়েটা? নাম, টাকা, এসব কি শেষ কথা? সব? নো, নেভার। কোনো পুরুষের প্রেম পেল না। ওর গলায় দুঃখের গান, বিরহের গান শুনেছেন? যেন ভগবান নতজানু হয়ে কাঁদছে। কষ্টে বুক ফেটে যায়। আপনি তো ভালো বাংলা বলেন। আপনি বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন? না, আমি পেয়েছিলাম। এই দেখুন সার্টিফিকেট ঝুলছে। তা আমি বাংলায় ভালো কথা বলবো না তো আপনি বলবেন? এই সময় বউ চা নিয়ে এলো।
1 কাপ। সেন সাহেব জিজ্ঞাসা করলেন, আপনারা? ওর চা খাওয়া 2 বারের বেশি নিষেধ। আমি সকালে 1 কাপ খাই। শুধু আমার জন্য এই কষ্ট? কষ্ট বলছেন কেন? ওটা আপনারই হচ্ছে। একদম নয়। আমি আপনার স্বামীর কথা শুনছিলাম। তুমি কিন্তু আবার কথা বলছো। বউ আমার দিকে তাকালো। লতাকে চিঠি লিখেছি সে কথা বলছিলাম, গম্ভীর গলায় বললাম। ব্যাপারটা কি? সেন সাহেব বউয়ের দিকে তাকালেন। লতার বিয়ে হয়নি বলে ওর খুব দুঃখ। তার সব গানেই ইনি দুঃখ খুঁজে পান। তাই লতাকে চিঠি দিয়েছেন। ঢাকা মাত্র বোম্বে চলে গিয়ে বিয়ে করতে রাজি আছেন। সব দুঃখ ভুলিয়ে দেবেন ইনি, বউ বলল। বউয়ের কথা বলার মধ্যে যেন একটু ব্যঙ্গ ছিল। তাই আমি জোর দিয়ে বললাম, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার চেয়ে ভালো শ্রোতা লতার কেউ নেই। আবার? বউ ধমক দিল। সেন সাহেব হাসলেন। ঠিক আছে, ঠিকানা পেলেন কোথায়? আমার কাছে সবার ঠিকানা আছে। আপনার চাই? না। বাহ, চা ভালো হয়েছে, চুমুক দিয়ে বললেন সেন সাহেব। তারপর বউয়ের দিকে তাকালেন। আপনি সিনেমা দেখতে খুব ভালোবাসেন? ওই আর কি, সময় কেটে যায় বেশ। বউ হাসল। অভিনয় টভিনয় করার বাসনা আছে নাকি? ওমা, আমাকে কে সুযোগ দেবে? তাছাড়া এই চেহারায় ঝিয়ের রোলও পাওয়া যাবে না। বউ হেসে উঠল। আমার মনে হলো কথাটা ঠিক নয় এবং প্রতিবাদ করা কর্তব্য, কিন্তু হঠাৎই কথা বলার কোনো তাগিদ পাচ্ছিলাম না। এখন মনে হয় চুপচাপ শুয়ে পড়তে অথবা খুব জোরে টেপ চালাতে পারলে ভালো হতো। আমি উঠলাম, কোনো কথা না বলে পাশের ঘরে চলে গেলাম। আলো না জ্বেলে বিছানায় শুয়ে পড়লাম। কি আশ্চর্য, মনে হলো খুব শান্তি পাচ্ছি। ওষুধ না খেয়ে যদি ঘুমোতে পারি তাহলে আর কিচ্ছু চাই না। বিছানায় শুয়ে আকাশের দিকে তাকালাম। একেবারে আমার ছেলেবেলার মতো আকাশ। চাঁদ নেই, মেঘ নেই, তেমন আলো ওখানে ছড়িয়ে নেই। আকাশে মেঘ না থাকলে একটুও ভালো লাগে না। মনে হওয়া মাত্র ঠিক করলাম মেঘ এনে দেব। আল্লাহ মেঘ দে পানি দে গানটা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়লাম। প্যান্ট শার্ট ছেড়ে অন্ধকারে উলঙ্গ হয়ে দাঁড়ালাম। উলঙ্গ হতেই বউয়ের কথা মনে এলো। এরকম দেখলে বউ খুব রেগে যাবে। আমার একটা খাটো হাফ প্যান্ট আছে, ওটা গলিয়ে নিলাম। তারপর জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকালাম। মেঘ এনে দিতে হবে। চোখ বন্ধ করে 2 হাত ওপরে তুলে 2-3টে লাফ দিলাম। 3 বারের পর মনে হচ্ছিল কেউ যেন আমাকে চেপে ধরেছে। বিছানায় শুয়ে পড়লাম আমি। চোখ বন্ধ করে রাখায় আমার চারপাশ অন্ধকার। এই সময় বউয়ের গলা কানে এলো। তুমি তুমি আবার লাফিয়েছ? আমি কথা বললাম না। বউ এসব বিশ্বাস করে না, কিন্তু আমার মধ্যে যে অসম্ভব একটা ক্ষমতা এসে গেছে তা ওকে বোঝাতে পারবো না। উনি জিজ্ঞাসা করছেন দুপদাপ শব্দ হচ্ছে কিসের। আমাকে আর লজ্জায় ফেলো না। বউ চলে গেল পাশের ঘরে। আমার কথা বলতে ভালো লাগছিল না বলে বলিনি। তাতে ওর রাগ করার কিছুই নেই। কিছুক্ষণ পরে চোখ খুললাম। আকাশের দিকে তাকালাম। আহ, সাদা ছেঁড়া ছেঁড়া মেঘ খরগোশের মতো দৌড়ে এলো জানালার আকাশে। আনন্দে মন ভরে গেল। ইচ্ছে হচ্ছিল জগৎ সংসারকে ডেকে আমার ক্ষমতার কথা বলি। আমি বললাম, আলো জ্বলুক। আলো জ্বলল। বললাম, জলোচ্ছ্বাস হোক। হলো। এই আমি কে? ঈশ্বর নাকি ঈশ্বরের উপযুক্ত প্রতিনিধি? ঠিক এইটুকু ধন্দ আমার থেকেই যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে ঘর অন্ধকার দেখলাম। আমার খুব খিদে পাচ্ছিল। ঝটপট উঠে বসতেই মানুষজন অথবা টিভির আওয়াজ কানে এলো না। মাঝে মাঝে 2-একটা গাড়ির শব্দ ভেসে আসছিল। অন্ধকার চোখে শুয়ে গেলে খাটের একপাশে বউকে শুয়ে থাকতে দেখলাম। উল্টো দিকে পাশ ফিরে শুয়ে আছে, পরনে ম্যাক্সি। তার মানে সেন সাহেব চলে গিয়েছে। যা, ওকে বিদায় দেয়া হলো না। অবশ্য বউ তো ছিল সে সময়, তাহলেই আমার থাকা হলো। আমি টেবিলের দিকে তাকালাম। অন্ধকারে ঘড়ি জ্বলছে। এখন 2টো বাজে। যাস শালা, এত রাত হয়ে গেছে। আমাকে খেতে দেয়নি কেন বউ? নিজে নিশ্চয়ই খেয়ে নিয়েছে। রাগ হচ্ছিল খুব। যদিও ডাক্তার বলেছে একবার ঘুমিয়ে পড়লে ওকে ডিস্টার্ব করবেন না। তাই বউ নাও ঘুম ভাঙাতে পারে।
আমি বিছানা থেকে নেমে নিঃশব্দে রান্নাঘরে গেলাম। আলো জ্বাললাম, পাউরুটি আর মাংস বের করলাম। মাংসটা একদম ঠান্ডা। বউকে ডেকে বলি গরম করে দিতে, কিন্তু একবার ঘুমিয়ে পড়লে ডাকতে নিষেধ করেছে ডাক্তার। নিষেধ মান্য করা উচিত। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জানেন, খিদে থাকলে খারাপ খাবারও ঠিক খেয়ে নিতে পারি। অতএব এখন খেয়ে নিলাম। খেয়ে গায়ে জোর এলো, মনটাও ভালো, কথা বলতে ইচ্ছে হচ্ছিল। শোয়ার ঘরে ঢুকলাম। বউ ঘুমোচ্ছে চিত হয়ে, বুকের বোতাম দুটো খোলা, সাদা ডিমের আভাস পাওয়া যাচ্ছে। মনের মধ্যে একটা কুকুর ঢুকে গেল। কুকুরটা বলল বউয়ের ওপর আছড়ে পড়তে। আমার এই একটা ব্যাপার বউয়ের খুব ভালো লাগে, মুখেও বলে। অতএব ঘুম ভাঙানোর জন্য রেগে গেলেও শেষ পর্যন্ত খুশিই হবে। আমি বউয়ের কাছে পৌঁছে গেলাম, নিচু হয়ে ওকে চুমু খেলাম। একটু জোরেই খেয়েছিলাম, তাই চোখ খুলে বউ চেঁচিয়ে উঠল, উহ, রাক্ষস! ঈশ্বরও কখনো কখনো রাক্ষস হয়, রাক্ষস অবতার। আমি দু হাতে বউকে জড়িয়ে ধরতেই সে ছিটকে সরে গেল। বউয়ের শরীরে বেশ জোর। বিছানার অন্যদিকে সরে গিয়ে বউ বলল, না, একদম কাছে আসবে না, আমার শরীর খারাপ। শরীর খারাপ? কি হয়েছে? তোমার জানার দরকার নেই কি হয়েছে। আমি শরীর খারাপ বলেছি, তাই শুনবে। তোমাকে আজ ডাক্তারবাবু ওষুধ দেয়নি? ওষুধ? কেন? আমি যে তোমার কথা বলে এসেছিলাম। ও হ্যাঁ, দিয়েছেন। এই সময় তুমি আমার কাছে আসবে না। কিন্তু তুমি তো ওষুধ কেননি। উনি খাইয়ে দিয়েছেন। যাও, আমাকে বিরক্ত করো না, আমি ঘুমাবো। বউ আমার দিকে পেছন ফিরে আবার শুয়ে পড়ল। আমার মন খারাপ হয়ে গেল। তাহলে সত্যি বউ অসুস্থ? না, ওকে ঘুমোতে দেওয়া উচিত। আমি বিছানায় শুয়ে পড়লাম। মিনিট 10 চলে গেল, কিন্তু ঘুম এলো না। বউ ঘুমিয়ে পড়লে নিঃশ্বাসের শব্দ পাল্টে যায়, শোনা যায়। না, নাক ডাকা ওকে বলে না। সেই শব্দটা এখন আলতো কানে এলো। যাক, বাঁচা গেছে। ঘুমিয়ে পড়েছে বউ। মানুষ কি সহজে ঘুমিয়ে পড়তে পারে? আমি জানালার বাইরে তাকালাম। পেজা পেজা মেঘে এখন আকাশের অনেকটা ঢাকা। বাকিটা আমি দেখতে পাচ্ছি না। সেই না দেখা আকাশে মেঘ আছে। ইচ্ছে হলো বাইরে বেরিয়ে গিয়ে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে দেখি। নীল আলো জ্বালিয়ে পা বাড়ালাম। দরজা ভেজিয়ে নিচে নামলাম। খোলা আকাশের নিচে দাঁড়াতে বেশ ভালো লাগলো। সমস্ত আকাশ নীল, শুধু আমার জানালার সামনে ওই হালকা মেঘ জড়ো হয়েছে। ওদের আমি ডেকে এনেছিলাম বলে চলে যেতে পারছে না। যেসব ফুলে ফল হয় না, ওই মেঘেরা তাদের মতো। বৃষ্টি হবে না কখনো, ভেসে ভেসে মিলিয়ে যাবে। আমার বউয়ের বাচ্চা হলো না এখনো। এত বছর বিয়ে হয়ে গেল, 16 থেকে 26, 10 বছরেও বাচ্চা হলো না। আমার বউ নিশ্চয়ই ওই মেঘ না হয়ে যাবে না। একটু অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় চলে এলাম। একেবারে ফাঁকা রাজপথ। শুধু উল্টো দিকের ফুটপাতে কয়েকটা ছোকরা হাসাহাসি করছে। একটা রাবারের বল নিয়ে কিক মারছে ওকে। বলটাকে দেখে আবার ভালোও লাগলো। কতদিন ফুটবল খেলিনি। আসলে আমি কোনোদিন ফুটবল খেলার সুযোগই পাইনি, কিন্তু খেলতে দেখেছি অনেকবার। আচ্ছা, এখন চেষ্টা করলে কেমন হয়? আমি এগিয়ে গেলাম ওদের কাছে। এই যে, তোমরা কি ফুটবল খেলবে? ওরা দাঁড়িয়ে গেল, আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি হেসে বললাম, ওই বাড়িতে থাকি, কোনো লজ্জা নেই, এসো আমরা ফুটবল খেলি। আপনি কি প্লেয়ার? একজন প্রশ্ন করল। নিজের দিকে তাকালাম। খালি গা, পরনে খাটো হাফ প্যান্ট। প্লেয়ার বলে মনে হচ্ছে নাকি? মাথা নেড়ে হ্যাঁ বললাম। ওরা এগিয়ে এলো, 5 জন। 15-16 বছরের ছেলে যেমন আছে, তেমনি 40 বছরের দড়কচা মার্কা প্রৌঢ়ও আছে দলে। সেই লোকটা বলল, একজন কম হয়ে গিয়েছে বলে খেলতে পারছিলাম না। 3 জন একদিকে, 3 জন অন্যদিকে। ইট দিয়ে গোল পোস্ট বানা। সঙ্গে সঙ্গে বাকি 4 জন দৌড়াদৌড়ি করে ইট নিয়ে এসে গোল পোস্ট বানালো। লোকটা বলল, আমি একটা দলের ক্যাপ্টেন, আপনি আরেকটা দলের। আমার দলে কারা খেলবে? আমি মারাদোনার মতো মুখ করলাম। আপনি বেছে নিন। আমি অল্প বয়সী 2 জনকে বেছে নিলাম। তাদের একটু দূরে সরিয়ে বললাম, জান লড়িয়ে খেলতে হবে, প্রেস্টিজের ব্যাপার। কনিষ্ঠ বলল, 3:30টার সময় মাছের লরিতে যেতে হবে,
যান লড়াতে পারবো না। মাছের লরি? আমি অবাক। সে আপনি বুঝবেন না। রাজপথে আমাদের খেলা আরম্ভ হলো। একজন গোলকিপার, একজন ব্যাক এবং একজন ফরওয়ার্ড। আমি গোলে গিয়ে দাঁড়ালাম। খেলা শুরু হলো। চিৎকার করে উৎসাহ দিচ্ছে আমার দলকে। আমার ফরওয়ার্ড ছেলেটা বিপক্ষের গোলের সামনে গিয়ে বাইরে বল মারল। খেলা চলছে। ওই প্রৌঢ়টা বল নিয়ে আসছে আমার দিকে। ব্যাক এগিয়ে গেল বাধা দিতে। ফাউল, ফাউল। চিৎকার করলাম ব্যাককে পড়ে যেতে দেখে। প্রৌঢ় চেঁচিয়ে জবাব দিল, ফাউল হয়নি। পায়ে বল নিয়ে এগিয়ে এলো। আমি কি করব? দাঁড়িয়ে থাকলেও ঠিক গোল করে দেবে। তাই ছুটে গেলাম ওর দিকে। প্রৌঢ় জোর কিক করলো। বল সোজা লাগলো আমার বুকে। লেগে সামনে চলে গেল। আমি বুক চেপে ধরলাম। উহ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শালা ইচ্ছে করে বুকে মেরেছে। কিন্তু ততক্ষণে বল পেয়ে গেছে আমাদের ফরওয়ার্ড। চমৎকার গোল করে ফেলল সে। সঙ্গে সঙ্গে বুকের ব্যথা চলে গেল। আমি দৌড়ে গেলাম ওকে জড়িয়ে ধরতে। কিন্তু ও শুধু দুটো হাত বাড়িয়ে আমার দুই হাতে ধাক্কা মারল। জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? ছেলেটা গর্বিত মুখে বলল, ওটাই তো এখানকার স্টাইল। খেলা জমে উঠেছে। মাঝে মাঝে গাড়ি গেলে অবশ্য বন্ধ রাখতে হচ্ছে। গাড়ি চলে যাওয়ার পর সেখান থেকে ড্রপ দিয়ে শুরু হচ্ছে। আমি লক্ষ্য করছিলাম প্রৌঢ় প্রতিবার শুরুর সময় আমাদের দিকে এগিয়ে ড্রপ করছে। এবার ওকে ধরলাম। চিটিং চলবে না। চিটিং মানে কি? লোকটা খিচিয়ে উঠল। তুমি চিটিং করছো আর চিটিং জানো না? ধমকালাম আমি। এই, তোরা কেউ চিটিং মানে জানিস? লোকটা অন্যদের প্রশ্ন করলো। অবাক হয়ে দেখলাম সবাই খুব সিরিয়াসলি ঘাড় নেড়ে না বলছে। আমার খুব হাসি পেল। আচ্ছা, ফুটবল না খেলে এদের যদি শিক্ষিত করার চেষ্টা করি? প্রতি রাতে ক্লাস নেই। এই সময় একটা পুলিশ ভ্যান কোত্থেকে উদয় হলো। একজন অফিসার চিৎকার করে জিজ্ঞাসা করলো, এই, এখানে কি হচ্ছে এত রাতে? প্রৌঢ় কুই কুই করে বলল, কিছু না স্যার, ফুটবল খেলছি। হ্যাঁ, ফুটবল? মাঝরাত্রে ফুটবল? ওয়ার্ল্ড কাপ দেখে তোদের কি হাল! যা ভাগ, রাস্তা বন্ধ করে খেলা চলবে না, ভাগ। যাচ্ছি স্যার। একটা কথা জিজ্ঞাসা করব স্যার? কি? চিটিং মানে কি? কে বলল তোকে? ও। অফিসার ভ্যানে বসে আমাকে দেখলো। তারপর বলল, ওটা গালাগাল। ভ্যানটা চলে যেতে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি প্রৌঢ় খুব উত্তেজিত হয়ে আমার সামনে এসে বলছে, গালি দিলে? আমাকে গালি দিলে? আমি গাল দেইনি। দাওনি? পুলিশ নিজের মুখে বলে গেল তুমি গালি দিয়েছ। ও মিথ্যে কথা বলেছে। মিথ্যে বলেছে? পুলিশ মিথ্যে বলেছে? ইশালা কি রে? এই, তোমাকে ক্ষমা চাইতে হবে। সবার সামনে ক্ষমা চাও, নইলে তোমাকে ছাড়বো না। আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। তবু বললাম, তুমি বল নিয়ে আমাদের দিকে ইচ্ছে করে এগিয়ে এসে ড্রপ দিচ্ছিলে। তাই বলেছে চিটিং করেছ। চিটিং কোনো গালাগালি নয়, চিটিং মানে ঠকানো। পুলিশ মিথ্যে বলেছে? লোকটা নিশ্চয়ই জানে না। এই সময় আরেকজন বলল, ঠিক আছে, অন্য কাউকে জিজ্ঞাসা করো। আমরা শুনশান রাস্তার চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। প্রৌঢ় বলল, তোমার বাড়িতে আর কে আছে? আমার বউ। তোমরা তাকে নিশ্চয়ই দেখেছ। এরকম সুন্দরী এ পাড়ায় কেউ নেই। সুন্দরী? সবাই এক কথা বলে। তাই নাকি? আমি রাস্তার ওপাশে সিনেমার হোর্ডিংটার দিকে তাকালাম। জুহি চাওলার মুখ। আমি সেদিকে হাত বাড়ালাম। ওটাকে? ওরা একসঙ্গে জবাব দিল, জুহি। আমার বউ জুহির চেয়েও সুন্দরী। সঙ্গে সঙ্গে সিটি বাজাতে লাগলো ওরা। হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। আমি চিৎকার করে বললাম, কি বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস করবো যে তোমার বউ জুহির চেয়ে সুন্দরী? তাহলে তো বোম্বে চলে যেত আর আমরা লাইন মেরে সিনেমায় দেখতাম। ঠিক আছে, কালকে তুমি তোমার বউকে দেখাও। সত্যি যদি সুন্দরী হয় তাহলে আর ক্ষমা চাইতে হবে না। আমি বুঝতে পারলাম ওরা আমাকে সন্দেহ করছে। আমার রোখ চেপে গেল। প্রৌঢ় লোকটার হাত চেপে জিজ্ঞাসা করলাম, যদি সত্যি হয় তাহলে তোমরা আমাকে কি দেবে? কি দেব? লোকটা ঘাবড়ে গেল। আচ্ছা, মাল খাওয়াবো। আমি ধোয়া তুলসী পাতা নই। মাঝে মধ্যে হুইস্কি খেয়েছি। আজকাল কে না খায়। আমার সহকর্মীদের অনেকেই বাড়িতে বসে বউয়ের সঙ্গে খায়।
কিন্তু ডাক্তার নিষেধ করার পর বউ আমাকে আর খেতে দেয় না। আমার অবশ্য কোনোদিনই ওই দ্রব্যটির প্রতি টান ছিল না। বন্ধুদের পাল্লায় পড়ে খেতাম, খেতে ভালোও লাগতো না। এখন মনে হলো এদের জব্দ করা উচিত। মাল খাওয়াতে হলেও তো টাকা লাগবে, সেটাই খরচ করুক। বললাম, ঠিক আছে, চলো আমার সঙ্গে। এখন? হ্যাট! প্রৌঢ় হাসল। হ্যাট মানে কি? আমি তোমাদের আমার বউয়ের কাছে নিয়ে যাচ্ছি, এতে আবার এখন তখন কি আছে? না গেলে বলো হেরে গিয়েছি। ওরা নিজেদের মধ্যে খুব হাসাহাসি করলো। আমার জেদ আরো বাড়ল তাতে। প্রৌঢ় জিজ্ঞাসা করলো, তোমার বউ এখন কি করছে? ঘুমাচ্ছে। তোমরা আমার সঙ্গে গিয়ে চুপচাপ দেখে চলে আসবে। কেউ কিছু বলবে না? আমার বউ, আমি নিয়ে যাচ্ছি, অন্য কেউ কিছু বলতে যাবে কেন? তাছাড়া আমার বাড়িতে আর কেউ নেই, চলো। আমি হাঁটতে লাগলাম, ওরা আমার পেছন পেছন আসতে লাগলো। বউ এখন ঘুমাচ্ছে, জানতেও পারবে না ওকে দেখার জন্য কত লোক এসেছিল। আর যদি জেগে থাকে তাহলে বলবো, সিনেমা স্টারদের যেমন লোক বাড়িতে ভিড় করে এসে দেখে, তেমনি ওরা তোমাকে দেখতে এসেছে। তাতে নিশ্চয়ই খুশি হবে। বিল্ডিং এ ঢুকে ওদের নিঃশব্দে আসতে বললাম। প্রায় চোরের মতো ওরা আমার পেছন পেছন এলো। দরজা এখনো ভেজানো। পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। ওদের সোজা নিয়ে এলাম বেডরুমে। বউ এখন পাশ ফিরে ঘুমোচ্ছে, মাথার চুল ফুলে ফেপে একাকার। মুখটা যা দেখাচ্ছে না, আহা! কোথায় লাগে জুহি চাওলা? একমাত্র শ্রীদেবী ওর সঙ্গে পাল্লা দিতে পারে। আমি সগর্বে ওদের দিকে তাকালাম। বিছানার একপাশে দাঁড়িয়ে ওরা জুল করে আমার বউকে দেখছে। দেখ শালারা, দেখ। আমি ইশারায় প্রৌঢ়কে বললাম, কিরকম? সে একেবারে হেসে গলে গেল। তারপর ওকে জিভ চাটতে দেখলাম। এ কি, জিভ চাটছে কেন? তখন চোখে পড়ল ওদের নজর আমার বউয়ের পায়ের দিকে। ওর শোয়া এমন খারাপ যে ম্যাক্সির অনেকটা হাঁটুর উপরে উঠে গেছে। সাদা সুন্দর পা দেখা যাচ্ছে। আমি চাপা গলায় জিজ্ঞাসা করলাম, তোমরা জুহি চাওলার মুখ দেখো না পা? একটা ছোকরা জবাব দিল, লাচের সময় পা দেখি, কি পা মাইরি। আর একজন জিজ্ঞাসা করলো, গুরু, একটু হাত দিয়ে ছোবো? ওটা করতে দেওয়া উচিত হবে কিনা ভাবছিলাম, এই সময় বউ চিত হয়ে শুলো। আমি আনন্দিত হয়ে ডাকলাম, এই যে শুনছো? বউ চোখ মেলল। মেলতেই যেন ভূত দেখছে এমন মুখ করে চেঁচিয়ে উঠল। প্রচণ্ড হকচকিয়ে গিয়ে ওরা দরজার দিকে ছুটল। বউয়ের চিৎকার থামছিল না। আমারও ভয় লাগলো। আমিও দৌড়ালাম। নিচে নামতে নামতে শুনতে পেলাম প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পড়েছে। আমরা ততক্ষণে রাস্তায় নেমে পড়েছি। খানিকটা দৌড়ে নিশ্চিন্ত হলাম কেউ আর পেছনে আসছে না। আমরা হাঁপাচ্ছিলাম। এরই মধ্যে একজন অল্প বয়সী বলে উঠল, হাই চাপ, কি রাং, লপচক লপচক, গুরু তোমাকে মারি হিংসে হচ্ছে। আরেকজন বলল, কোথায় লাগে জুহি? বলে সিটি মারল। প্রৌঢ় জিজ্ঞাসা করল, তোমার বিয়ে করা বউ? নয়তো কি, এরপর আমি লতা আর শ্রীদেবীকে বিয়ে করব। কাকে? শ্রীদেবী? ইয়াস, শ্রীদেবী। লতাকে বিয়ে করব ওর গানের জন্যে, আর শ্রীদেবীকে ওর চেহারার জন্য। আমাকে বিয়ে না করলে ওরা জীবনে শান্তি পাবে না। আমি ওদের অবাক হয়ে যেতে দেখলাম। হঠাৎ প্রৌঢ় বলে উঠল, এ শালা নির্ঘাত আমাদের মার খাওয়াতো। তার মানে? ওই মেয়েটা তোমার বউ না? তুমি অন্যের বউকে নিজের বউ বলে আমাদের নিয়ে গিয়েছিলে, না হলে তুমি পালিয়ে এলে কেন? আমার বউ না? না, শ্রীদেবীকে যেমন তুমি বিয়ে করবে, এ তেমনই তোমার বউ। মুখ সামলে কথা বলো বলে দিলাম। হ্যাঁ, শালা 420। আমি সঙ্গে সঙ্গে প্রৌঢ়র মুখে ঘুষি চালালাম। লোকটা পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ বাকি চারজন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার একার পক্ষে চারজনের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাছাড়া ওষুধ খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে গিয়েছে। ওরা পাঁচজনে মিলে আমাকে বেধড়ক মারল। তারপর রাস্তায় ফেলে রেখে দৌড়ে পালিয়ে গেল। আমি প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মাটিতে শুয়েছিলাম। চোখে কিছু দেখতেই পাচ্ছিলাম না। মুখে নোনতা স্বাদ লাগছিল। কিছুক্ষণ শুয়ে থাকার পর ধীরে ধীরে উঠে বসলাম। মুখে হাতে প্রচণ্ড ব্যথা। কোনো রকম উঠে দাঁড়ালাম। সবকিছু আবছা দেখছি।
কয়েক পা হাঁটার পর নিজেদের কোয়ার্টার্স দেখতে পেলাম। সিঁড়ির মুখটা এসে বসে পড়লাম আমি। অনেকক্ষণ পরে কেউ যেন চিৎকার করে কিছু বলছে বলে মনে হলো। তারপর হাঁকাহাঁকি, ছুটোছুটি। কারা যেন আমাকে ধরাধরি করে ওপরে তুলে নিয়ে যাচ্ছে। বউয়ের গলা কানে এলো। কি বলল কিছু বুঝতে পারলাম না। আমাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। আমার আর কিছু মনে নেই। ঘুম ভাঙলো যখন, তখন সর্বাঙ্গে প্রচণ্ড ব্যথা। হাত বুলিয়ে বুঝলাম মুখে মাথায় ব্যান্ডেজ বাঁধা। উঠে বসতে যাচ্ছিলাম, বউয়ের গলা কানে এলো। কি হলো? টয়লেটে যাব। একা যেতে পারবে? মাথা নাড়লাম। আমার খুব খিদে পাচ্ছে, মাথা ঘুরছে। বাথরুমে দাঁড়িয়ে মুখে জল দিতে দিতে ভয় হলো বউ আমাকে আরেকবার ওষুধ খাওয়াবে, আর ওষুধ খেলেই আমাকে ঘুমিয়ে পড়তে হবে। ঘুমিয়ে পড়লে আর খাওয়া হবে না। বাথরুম থেকে বেরিয়ে আমি ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে হাঁকলাম, খানা লাগাও। বউ দরজায় এসে দাঁড়ালো। বাজার করে আনো, তাই কথা ছিল। বাড়িতে কিচ্ছু নেই? না। ওহ, কি বাড়ি! আমি তোমাকে সব টাকা দিয়ে দেই, তাহলে বাড়িতে কিছু থাকে না কেন? চিৎকার করে কথা বলতে গিয়ে বুঝলাম মুখে খুব ব্যথা লাগছে। এই, আমার সঙ্গে ওইভাবে কখনো কথা বলবে না, কতবার বলেছি? বউ চেঁচালো। তাহলে ম্যাগি করে দাও, ম্যাগি আর ডিমের অমলেট। বউ রান্নাঘরে ঢুকলো। কিছুক্ষণ পরে প্রশ্ন শুনলাম, রাত বিরেতে বাইরের লোককে ঘরে এনে বউ দেখাচ্ছ? কত টাকা পেলে? টাকা? টাকা কেন পাবো? কেন, আমাকে দেখে ওরা তোমাকে টাকা দেয়নি? না তো। চেয়ে নিও। ছি 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 ছি, রাস্তার ভিখিরিদের তুমি শেষ পর্যন্ত ঘরে ডেকে নিয়ে এলে? ওরা ভিখিরি নয়, মাছের লরিতে কাজ করে। প্রতিবাদ করলাম। চমৎকার, এখন মনে হয় তোমার মা ঠিকই করে। আমি চুপ করে গেলাম। একটু পরে বউ এসে আমাকে ম্যাগি আর অমলেট দিয়ে গেল। গোগ্রাসে খেয়ে নিলাম। চিবানোর সময় যদিও কানে লাগছিল, তবু আমি কেয়ার করলাম না। এর আগেও আমি কয়েকবার মার খেয়েছি, তবে সেটা বাইরের লোকের কাছে নয়। এবার একটু বেশি লাগছে, এই যা। কিন্তু ওরা আমাকে অনর্থক মারল। খেয়ে দেয়ে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। রোদ উঠেছে জোর। এখন কটা বাজে? আমাদের উল্টো দিকের ফ্ল্যাটের ব্যালকনিতে নতুন ফ্যামিলি এসেছে। তাদের মেয়েটার বয়স 20-র নিচে, কিন্তু বিন্দুর মতো হাবভাব। মেয়েটা আমার দিকে উদাস হয়ে তাকালো। কেন তাকালো? কাউকে যেন ডাকলো। তারপর আরেকজন মহিলা বেরিয়ে এলো ব্যালকনিতে। ওর পাশে দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলো। ওরা নিজেদের মধ্যে কিছু বলাবলি করছে। আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম, কি বলছেন? ওরা সঙ্গে সঙ্গে ভেতরে চলে গেল। আমি বললাম, বদমাইশ। বউ ভেতর থেকে জিজ্ঞাসা করলো, কাকে বলছো? ওই নতুন ফ্যামিলির মেয়েদের। আমাকে দেখে হাসছে। হাস্যকর কাউকে দেখলে তো হাসবেই। আমি হাস্যকর? বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, ওরা জানে? জানার দরকার নেই। দেখো, আমি ফেলনা নই। ওরা যদি মনে করে ওদের হাসি দেখে আমি গলে যাব, তাহলে খুব ভুল করেছে। ওরা শ্রীদেবী রেখার পায়ের নখের যোগ্য নয়। খেপে গেলাম আমি। হ্যাঁ, কিন্তু যে পুরুষ মাঝরাতে ভিখিরিদের ঘরে নিয়ে এসে মারামারি করে মাথা ফাটায়, তাকে দেখে লোকে হাসবেই। কি করছিলে রাস্তায়? ফুটবল খেলছিলাম। অত রাতে? তুমি জীবনে কখনো ফুটবল খেলেছো? জীবনে তো কত কি করিনি, তবে মাথা ফাটলো কি করে? ওরা বলছিল তুমি আমার বউ নও। আমি আপত্তি করতেই মারামারি হলো। ইস, তাই যদি সত্যি হতো। কি বলছো, তুমি আমার বউ হতে চাও না? না হলেই ভালো হতো। তোমার 7 জন্মের সাধনা যে আমার মতো স্বামী পেয়েছো। শোনো, আমি আজ মায়ের কাছে যাব। শোনা মাত্র আমার ভেতরটা বরফ হয়ে গেল। বউ বাপের বাড়ি চলে গেলে আমার সব অন্ধকার হয়ে যায়। শ্বশুরমশাই আমাকে দু চোখে দেখতে পারে না। এখান থেকে টিটাগড় খুব বেশি দূরে নয়, কিন্তু গেলে আমাকে রাতে থাকতে দেয় না। বহুত হারামি লোক। আর এই ফ্ল্যাটে বউকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। তোমার শরীর খারাপ, এখন এই অবস্থায় যাবে? মিনতি করলাম। কি চাও তুমি? আমার কাছে থাকো।
আর তুমি কারো কোনো কথা না শুনে এইসব করে বেড়াবে? না, কথা শুনবো। ওষুধ খাবে? হ্যাঁ। আমি আর বাইরে যাব না, তুমিও যেও না। তোমার বাপ খুব হারামি, গেলে আসতে দেবে না। প্লিজ যেও না। তুমি আমার বাবাকে হারামি বললে? চিৎকার করলো বউ। আমি ঘাবড়ে গেলাম। তারপরে খেয়াল হতে বললাম, তুমি আমার মাকে ডাইনি বলো না? সত্যি কথা বলো। বলি, কেননা তিনি ডাইনি। তার মানে এই নয় যে বাবাকে হারামি বললে আমি মেনে নেব। যে মা নিজের ছেলেকে কাছে আসতে নিষেধ করে সে কি? তাহলে শোধবোধ হয়ে গেল। তোমাকে ক্ষমা চাইতে হবে। চাইলাম। বউ সরে গেল। বাপ মায়ের সম্পর্কে কিছু বললে বউয়ের খুব গায়ে লাগে। আমার লাগে না। আমার বাবা খুব রাশভারী মানুষ ছিলেন, ভালো রোজগার করতেন। আমরা 3 ভাই। আমার মামাদের মাথায় গোলমাল ছিল। সেটা বড় ভাইয়ের মধ্যে প্রথম দেখা গেল। ট্রিটমেন্ট শুরু করার সময়ই দাদা আত্মহত্যা করে। মেজদার মাথার গোলমাল শুরু হয় 16 বছর বয়সে। একমাত্র মায়ের কথা ছাড়া ও কারও কথা শোনে না, কোনো কাজকর্ম করে না, মায়ের কাছে থাকে। আমার ওসব কিছু হয়নি। আমি পড়াশোনায় ভালো ছিলাম। এমএ পরীক্ষার আগে মাথায় খুব যন্ত্রণা শুরু হয়েছিল। বাবা আমাকে খুব ভালোবাসতেন। আমাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করতেন। পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেলাম না, কিন্তু মাস তিনেকের মধ্যেই চাকরিটা পেয়ে গেলাম। আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করে বাবা ভাবলেন বিয়ে দিতে হবে। বিয়ে করলে আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তাছাড়া 2 দাদার ওই অবস্থার পরে বংশ রক্ষার দায়িত্ব আমার উপরে এসে গিয়েছিল। অনেক খুঁজে টিটাগড়ে আমার বিয়ে দিলেন তিনি। বিয়ের দিন আমার বউ এত সুন্দরী ছিল না, খুব রোগা ছিল। চোখ দুটোই যা সুন্দর। চোখের কথা মনে আসতেই বুলির কথা মনে এলো। একদম আমার বউয়ের মতো চোখ, ওই রকম রোগা। আমার বউকে এত বছরে আদর করে করে সুন্দরী করেছি, বুলিকে কে করবে? মাঝে মধ্যে মনে হতো, বুলিকে যদি বিয়ে করি তাহলে ওই কাজটা করা সম্ভব হতো। বুলি এই হাউজিংয়েই থাকে। ডোভার লেনের এই ফ্ল্যাটগুলোতে যে কয়টা অল্প বয়সী মেয়ে থাকে, একমাত্র বুলিরই উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আছে। রাস্তায় আমার সামনে পড়ে গেলে বুলি হাসে। মেয়েটাকে এই এতটুকু বয়স থেকে দেখে আসছি তো। সেদিন বুলিকে পেয়ে গেলাম গড়িয়াহাটা মোড়ে। সঙ্গে একটা ছেলে ছিল, লপেটা মার্কা দেখতে। আমায় দেখেই বুলি সেই ছেলেটার কাছ থেকে সরে দাঁড়ালো। আমি সোজা এগিয়ে গিয়ে বললাম, এখানে? বুলি একটু ঘাবড়ে গিয়ে বলল, এই এমনি। ওই ছেলেটাকে? আমাদের কলেজে পড়ে। ফালতু ছেলের সঙ্গে মেশো কেন? তখন বুলি স্মার্ট হবার চেষ্টা করলো। ভালো ছেলে পাই না যে। তখন আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কেন, আমি আছি তো। ইস, আপনি তো আমার কাকার বয়সী। তাতে কি হয়েছে? মাকে বলে দেব আপনার অত সুন্দরী বউ থাকতে আমাকে এসব বলছেন। কথা শেষ করে বুলি চলে গেল। ছেলেটা কি করবে বুঝতে না পেরে উল্টো দিকে হাঁটতে লাগলো। আমি খুশি হলাম। অন্তত আজকের দিনটায় বুলি কেউ পাবে না। সেই সন্ধেবেলায় বুলির মা আমাদের ফ্ল্যাটে এলো। আমি শোয়ার ঘরে ছিলাম। বউ ওকে পাশের ঘরে বসালো। প্রথমে মনে হয়েছিল বুলি বাড়িতে ফিরে আমার কথা বলায় উনি সাগ্রহে প্রস্তাব নিয়ে এসেছেন। খুব আনন্দ হলো। একটু পরে ভদ্রমহিলা চলে গেলে বউ ঘরে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে চড় ঘুষি মেরেও শান্ত হচ্ছিল না। তোমার লজ্জা করে না? মরণ হয় না তোমার? একটা মেয়ের বয়সী মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছ? তুমি এত লম্পট? ওইটুকুনি মেয়েকে ভোলাতে চাইছো? কেন বলেছো ওসব কথা? বউ চেঁচালো। আমি খারাপ কি বলেছি? তুমি ওকে প্রপোজ করনি? করেছি। আমার মনে হয়েছিল আমাকে ওর দরকার। শোনো, ভদ্রমহিলা বাড়ি বয়ে এসে শাসিয়ে গেলেন এই মুহূর্তে উনি 5 কান করতে চান না বলে। তোমার মাথা খারাপ বলে কাউকে কিছু বলছেন না, কিন্তু এরপরে যদি তুমি রাস্তায় বুলির সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলে থানায় গিয়ে ডায়েরি করবেন আর হাউজিং এর কমিটিতে কথা তুলবেন। তাই নাকি? যা যা মানে? মেয়েটার সর্বনাশ করলেন উনি। একটা লপেটা ছেলে কোনো দিনই বুলিকে সুন্দরী করতে পারবে না। এই জন্যই কারো ভালো করতে যেতে নেই। দয়া করে সেই চেষ্টা তুমি করো না। তুমি আমাকে কথা দাও। ঠিক আছে, কিন্তু একটা কথা। কি?
যখন আমি শ্রীদেবী, রেখা, লতাকে বিয়ের চিঠি লিখি, তখন তুমি একটুও রাগ করো না। কি লিখেছি তাও মন দিয়ে শোনো। আর বুলিকে সেসব কিছুই বলিনি, তবু রেগে আগুন হয়ে গেছো কেন? আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করলাম। তোমার শ্রীদেবীর মা আমাকে বাড়িতে এসে অপমান করে না, তাই। ও, অপমান না করলে তোমার আপত্তি হতো না? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে। বউ চলে গিয়েছিল। ঘরে ফিরে এসে টেপ চালালাম। এই সময় বউ এসে ওষুধ আর জল দিল। ওই ঘুমের ওষুধ। আমি মাথা নাড়লাম। খাবো না। তুমি ডাক্তারকে বলেছ খাবে। আমি খাবো না, খেয়ে দুর্বল হয়ে পড়ি। ডাক্তার যা বলেছে তা তোমাকে শুনতে হবে। আমি এখন বাজারে যাব। তোমাকে বাজারে যেতে হবে না। আহ, বাজারে না গেলে মাংস খেতে পাবো না আমি। তুমি ঘুম থেকে উঠে মাংস পাবে। আমি পাশের ঘরে চলে এলাম। বউ আমার পেছন পেছন এলো। আমাকে ঔষধ খাওয়ানোর জন্য টানা হিচড়া করতে লাগলো। আমার খুব রাগ হচ্ছিল। আমি ওকে চড় মারলাম। টেবিলে গ্লাস রেখে দিয়ে ও আমাকে ঘুষি মারলো। আঘাতটা মুখের পাশে লাগাতে আমি যন্ত্রণা পেলাম। দু হাতে ওকে কাছে টেনে নিয়ে টিপে সেই যন্ত্রণা ওকে দেওয়ার চেষ্টা করলাম। ওর চোখ বড় হয়ে গেল। চিৎকার করে উঠল। সেই চিৎকার থামিয়ে দিতে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। ও ছটফট করতে লাগলো এবং সেই সময় আমার শরীর বিদ্রোহ করলো। জোর করে বিছানায় শুইয়ে নিজেকে নিঃশেষ করে দিলাম। এখন খুব ক্লান্ত লাগছে। মরার মতো শুয়েছিলাম। বউ খানিকটা দূরে। মিনিট 5 পরে ও উঠে বাথরুমে গেল। তারপর ফিরে এসে আমাকে বলল, এবার এটা খেয়ে নিতে হবে। আমি দেখলাম ওর হাতে গ্লাস আর ওষুধ। আমার প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। ও কেন বোঝে না যে ওষুধ খেলে আমি দুর্বল হয়ে পড়ি, শুধু পড়ে পড়ে ঘুমাই। আমি বাধ্য ছেলের মতো হাত বাড়িয়ে দিলাম। স্নান করতে এসে দেখলাম মগের হ্যান্ডেলটা ভেঙে গেছে। এই বাড়িতে এসব কর্ম একজনেই করে, করে বলে না। সে এখন শিশুর মতো ঘুমোচ্ছে। আমি গায়ে জল ঢাললাম হ্যান্ডেলের বাকি অংশ মগ থেকে খুলে। এভাবে যদি জীবনের সবকিছু খুলে ফেলে অন্যরকম করে নেওয়া যেত। গত রাতের পর থেকে আমার মন ঘিন ঘিন করছিল। ওর মাথা বছরে মাস চারেকের জন্য সুস্থ থাকে না, এটা আমি মেনে নিয়েছি। সেই সময় ও অদ্ভুত অদ্ভুত আচরণ করে যা আমার সহ্য হয়ে গিয়েছে। প্রতি বছর বাড়াবাড়ির সময়ে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। মাসখানেক থাকে সেখানে। ফিরে আসার পর সেখানকার কোনো স্মৃতি ওর থাকে না। কিন্তু ঘরে ভিখিরিদের জুটিয়ে এনে ঘুমন্ত আমাকে দেখাবে, এটা আমি ভাবতে পারিনি। ও আমার স্বামী। বিয়ের পর ও ছাড়া কোনো পুরুষ আমার জীবনে আসেনি। বিয়ের আগে একজন আমার চোখের খুব প্রশংসা করত। পাখির নীড়ের মতো চোখ। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, এসব কথা আমাকে শোনাতো। যদি একে প্রেম বলা হয় তাহলে তাই, কিন্তু সেই প্রেমিক কখনোই আমার হাত পর্যন্ত স্পর্শ করেনি। তখন বালিকা ছিলাম। কেউ অন্য চোখে তাকালে পায়ের তলার মাটি কেঁপে উঠত। বিয়ের পর ও আমাকে বোঝালো কি করলে সুন্দরী হওয়া যায়। সে বড় সুখের সময় ছিল। একটা পুরুষ মানুষের শরীরে এত খিদে থাকতে পারে, তা আমার বান্ধবীরাও বিশ্বাস করতে পারত না। আমার অবশ্য ভালো লাগতো। একটু একটু করে সুন্দরীও হচ্ছিলাম, কিন্তু মা হলাম না। ডাক্তারের কাছে যেতেই চাইতো না ও। টিটাগড়ে গিয়ে মায়ের সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি নিজে। ডাক্তার পরীক্ষা করে বলেছিলেন আমার কোনো ত্রুটি নেই। বাচ্চা হোক বা না হোক, ওর কিন্তু আকাঙ্ক্ষা একই রকম থেকে গিয়েছে। আর যখন ফাল্গুন শেষ হয়ে গরম পড়া শুরু হয়, তখন ওর ঘুম কমতে আরম্ভ করে এবং সেই সময় ওকে ঘুম পাড়াতে গেলে দাবি মানতেই হয়। যে মানুষ ট্যাবলেট খাবে না এবং বেয়াদবি করবে, তার ওষুধই একটাই। প্রথম প্রথম আমারও খারাপ লাগতো না, কিন্তু এখন ওকে রোবট বলে মনে হয়। পার্ক সার্কাসের ডাক্তারবাবু বলেছেন এই সময় ওদের নাকি যৌন ক্ষুধা বহু গুণ বেড়ে যায় এবং সেটা নিবৃত্তি হতেই কিছুক্ষণ নির্জীব হয়ে পড়ে থাকে। নিজেকে এভাবে ব্যবহার করতে দিতে আমার আর ভালো লাগে না। লোকে আমাকে সুন্দরী বলে। হ্যাঁ, বিয়ের আগে আমি একটু রোগা ছিলাম। পড়াশোনায় ভালো ছিলাম কিনা জানি না। গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগতো। বুদ্ধদেব গুহ আমার খুব প্রিয় লেখক ছিলেন।
ওর রোমান্টিক নায়িকাদের বর্ণনা পড়ে নিজেকে সেই রকম সাজাতে চাইতাম। ওর নায়িকারা যত রকম রঙের শাড়ি পরেছে তার সবই আমার আলমারিতে ছিল। মা বলতো, এত রোমান্টিক হলে পরে দুঃখ পাবি। তা সেই লোকটি যখন আমাকে আমার চোখের প্রশংসা করত, আমি মনে মনে নায়িকা হয়ে যেতাম। বাবা আমাকে সন্দেহ করতে লাগলো। একদিন প্রচণ্ড বকুনি খেলাম। সত্যি বলতে কি, আমি তখন ওর প্রেমে পড়িনি, ও নিশ্চয়ই পড়েছিল। কিন্তু বাবা ভয় পেয়ে আমার বিয়ের চেষ্টা করতে লাগলেন। এই সময়ে এই সম্বন্ধ এলো। ছেলে বিয়েতে ফার্স্ট ক্লাস, এমএ পাস, চাকরি করে। ছবি এলো, খুব স্মার্ট, সুন্দর চেহারা, মুখ এবং হাসি শিশুর মতো পবিত্র। সবাই পছন্দ করলো। তেমন খোঁজ খবর নিল না। আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, কিন্তু প্রেম হলো না। সত্যি কথা বলতে কি, আমি প্রেমে পড়লাম বিয়ের অনেক পরে। বিয়ের আগে যে আমার চোখের প্রশংসা করত, তার প্রেমে পড়লাম হঠাৎই। কিন্তু তাকে চোখে দেখিনি অনেক বছর। টিটাগড়ে গিয়ে শুনেছি তার বিয়ে হয়ে গিয়েছে, বাবা হয়েছে। আমাকে নিশ্চয়ই তার আর তেমন মনে নেই, কিন্তু এরকম অদ্ভুত ঘটনাও তো ঘটে। ট্রেন চলে যাওয়ার অনেক পরেও কেউ কেউ স্টেশনে বেড়াতে আসে। আমি সুন্দরী এবং আমার স্বামী পাগল, এ কথা সবাই জানে। আগে আমার শ্বশুর বাড়ির গল্প বলি। বাসর ঘরে লোকজন ছিল বলে স্বামীর সঙ্গে বেশি কথা হয়নি। শ্বশুর বাড়িতে এসে কাল রাত্রি করলাম। শাশুড়ি বেশ মেয়ে মেয়ে বলে জড়িয়ে ধরলেন। শ্বশুর আলাদা ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি এখন থেকে এ বাড়ির বউ, তোমার উপর নির্ভর করতে পারি? নতুন বউকে বেশি কথা বলা মানায় না, তাই মাথা নিচু করে হ্যাঁ বলেছিলাম। খোকাকে তুমি সব সময় সামলে রেখো। ও উত্তেজিত হয়, এমন কাজ কখনো করবে না। আচ্ছা। তোমাকে বলা উচিত ওর মাতুল বংশ ভালো নয়। মাতুল বংশ মানে মামার বাড়ি। তারা ভালো না হলে কি এসে যায়? ওর মামাদের পাগলামের রোগ আছে। তোমার দুই ভাসুর ওই একই রোগে আক্রান্ত। বড়জন নেই, মেজজন খুব কম সময়ই ভালো থাকে। খোকা এখনো এসব থেকে মুক্ত। আমি দিনরাত ভগবানকে ডাকি। ওর বিয়ে দিলাম, আর কোনো ভয় নেই। এখন বাচ্চা হলে আমি চিন্তামুক্ত হব। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমার মামা শ্বশুররা পাগল, দুই ভাসুরও তাই। কিন্তু আমার স্বামী সুস্থ। তাকে সুস্থ রাখতে হবে এবং সেই জন্য বাচ্চা দরকার। অথচ আমার সব বান্ধবী বলেছে, খবরদার 21 বছরে পা দেবার আগে মা হবি না। মা না হতে গেলে কি কি করতে হবে সব তারা শিখিয়ে দিয়েছে। আমার খুব লজ্জা করলেও এসব শুনতে হয়েছে। ফুলশয্যায় ওর দেখা পেলাম। বাড়িটা বড়, কিন্তু দুদিন লুকিয়ে থাকার মতো বড় না। এই সময়টায় অবশ্য আমি ওকে দেখার বদলে মেজ ভাসুরকে দেখতে আগ্রহী ছিলাম। জীবনে পাগল আমি একজনকেই দেখেছি। আমাদের স্কুলের সামনের ছেঁড়া ময়লা জামা পরে মুখে একগাল দাড়ি নিয়ে বসে থাকতো, আকাশের দিকে তাকিয়ে। কাউকে কিচ্ছু বলতো না, আর বিড়বিড় করতো নিজের মনে। কেউ বারংবার প্রশ্ন করলে বলতো, আচ্ছা বলো দেখি, ভগবান ছেলে না মেয়ে? আমরা বলতাম ছেলে। সঙ্গে সঙ্গে হো হো করে হাসতো পাগলটা। দুর্গা ঠাকুর, কালী ঠাকুর তো মেয়ে, টেনে টেনে বলতো। তারপর চুপ করে যেত। সেই পাগলটাকে আমরা পছন্দ করতাম। আমার মেজ ভাসুর কি সেই রকম পাগল? একটা ঘরের দরজা সব সময় বন্ধ থাকতে দেখছি। সেখানে কে থাকেন? ঘরের দরজা বন্ধ করে ও আমার কাছে এলো। খাটে ফুল ছড়ানো ছিল। এসে বলল, তোমাকে কি বলবো ফুল বালিকা? আমার খুব ভালো লাগলো, কিন্তু প্রতিবাদ করলাম, আমি বালিকা নই। ও, তাহলে তুমি কি? আমি জানি না। আমি জানি, তুমি আমার বউ। আমার আরো ভালো লাগলো। ওর দিকে তাকালাম। হঠাৎ মনে হলো আমার সামনে যেন অনেক কম বয়সী একজন দাঁড়িয়ে আছে। ওর পরনে পাজামা এবং পাঞ্জাবি ছিল। চমৎকার দেখাচ্ছিল। খাটে বসে বলল, ফুলশয্যার রাতে কি কি করতে হয়? আমি জানি না। আমিও না। তোমার কি ঘুম পেয়েছে? না। আমি মাথা নেড়েছিলাম। তাহলে এসো গল্প করি। তুমি গান জানো? একটু একটু। ঠিক আছে, পরে শুনবো। আমার এক দাদা আছে, গান শুনলে ক্ষেপে যায়। উনি কি পাগল? পাগল? হ্যাঁ, অনেকে তাই বলে।
হাসলো। তুমি কখনো প্রেম করেছ? না, আমি শক্ত হলাম। যাকে প্রেম বলে তা কখনো করিনি। তাহলে কি বলবো, থাক সে কথা। শুনি না, তোমার খারাপ লাগবে। তবু আমার এক মাসতুতো দিদি ছিল। ছিল মানে? এখন নেই, মরে গেছে। ও, সেই দিদি আমাকে প্রেম করা শেখাতো। প্রেমে পড়লে কি বলতে হয়, কিভাবে জড়িয়ে ধরতে হয়, চুমো খেতে হয়। খুব মজা লাগতো তখন। তখন মানে কতদিন আগে? অনেক দিন। আমার বয়স তখন 15। কেউ কিছু বলতো না? কে বলবে, ওদের বাড়িতে লোকজনই ছিল না। তাছাড়া দিদির ঘরটা ছিল ছাদে, দরজা বন্ধ করে ওসব করতো। তারপর সেই দিদি সত্যি সত্যি একজনের প্রেমে পড়ল। বিয়ের কথা উঠতেই ছেলেটা বেঁকে বসলো। তখন দিদি আত্মহত্যা করেছিল। আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমিও দুঃখিত হয়েছিলাম। ওকে যে সেই দিদি প্রেম করতে শিখিয়েছিল, চুমু খেয়েছিল, তার জন্য একটুও খারাপ লাগেনি সেই সময়। আসলে আত্মহত্যা শব্দটা সবকিছু চাপা দিয়ে দিয়েছিল। ও সেদিন কয়েকটা কবিতা শুনিয়েছিল। এইসব করতে করতে আমার কাছে এসে বলল, আমি তোমাকে চুমু খাবো। আমি চোখ বন্ধ করলাম। দিনগুলো খুব ভালো কাটছিল। মাসতুতো দিদির কাছে শিখেছিল বলে কিনা জানি না, ও আমাকে চমৎকার আদর করত। আমি ওকে ভালোবাসতাম। এই ভালোবাসা যে প্রেম নয় তাও বুঝতে পারতাম। কিরকম মায়া স্নেহ মেশানো এক অনুভূতি, যার কোনো ব্যাখ্যা নেই। ও সকালে বেরিয়ে গেলে সারা দিন ফাঁকা ফাঁকা লাগতো। সন্ধ্যের পর ফিরে এলে মনে হতো শান্তি। প্রতি রাতে আমরা নিজেদের আবিষ্কার করতাম। দিন নয়, রাতের জন্য উন্মুখ হয়ে থাকতাম আমি। এই করে বছর ঘুরলো। আমার মা বাবা জেনে গেছে আমি খুব সুখে আছি। শ্বশুর শাশুড়িও ভালো ব্যবহার করেন। শুধু মেজ ভাসুরকে চোখে দেখতে পাইনি একদিনও, কিন্তু তার গলা শুনি। দুপুরবেলায় তিনি চিৎকার করেন, প্রচন্ড গালিগালাজ করেন। তখন আমার শাশুড়ি তাকে সামলান। ওই ঘরের চাবি শুধু শাশুড়ির কাছেই থাকে। এত অশ্লীল শব্দ আমি কখনো শুনিনি। রোজ দুপুরে শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেলাম এক সময়। প্রতিটি শব্দ নিয়ে তখন মনে মনে বিশ্লেষণ করতাম। সবচেয়ে সরল গালাগাল ছিল শালা। লোকে কে কখন প্রথম শালা শব্দটাকে গাল হিসেবে ব্যবহার করেছিল কে জানে। স্ত্রীর ভাইকে গালাগাল হিসেবে ব্যবহার করার পেছনে আরেকজন পুরুষকে তার বোনকে জড়িয়ে ভাবনা থাকতে পারে, কিন্তু সেরকম সম্বন্ধ বানিয়ে গালাগাল তো আরো করা যেতে পারে। লোকে ভাইরা ভাইটিকে গাল হিসেবে ব্যবহার করলো না কেন? 4 অক্ষরের যে শব্দটা রোজ দুপুরে শুনতে পেতাম, তার অর্থ আমি কখনোই বুঝিনি। স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, সেও জানে না। একসময় ওসব শুনতে আর খারাপ লাগতো না। প্রথম প্রথম শাশুড়ি ওকে চুপ করাতে চাইতেন, পরে সেই চেষ্টা ছেড়ে দিলেন। আমার আত্মীয় স্বজন এলে আমাকে বলে দিতেন তাদের দুপুরবেলা যেন বাড়িতে না থাকতে দেই। খুব কমই কেউ আসতো, আর এলে আমি যে কোনো এক বাহানা করে বের করে নিয়ে যেতাম। সেই সময় থেকে আমার নুন শো সিনেমা দেখা শুরু হয়েছিল। 1 বছর চলে যাওয়ার পর শাশুড়ি একদিন আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমাদের মতলব কি বলো তো? আমি বুঝতে না পেরে বললাম, কি ব্যাপারে বলছেন? তোমার শ্বশুর মশাই বাচ্চা বাচ্চা করে হেদিয়ে মরছেন, আর তোমাদের সে কথা খেয়ালই নেই। কি ভেবেছো তোমরা? আমি লজ্জা পেলাম, মাথা নিচু করলাম। শাশুড়ি বললেন, 14 বছর বয়সে আমি মা হয়েছি। বিয়ের 9 মাসের মাথায় তোমার বড় ভাসুর জন্মেছিল। তোমরা কি কোনো কায়দা কানুন করছো? দ্রুত মাথা নাড়লাম, না তো। কি জানি, আজকাল তো কত রকম বিজ্ঞাপন বেরিয়েছে, বাচ্চা না করে শরীর ঠিক রাখার কায়দা শেখাচ্ছে। সেসব করছো না তো? না। তাহলে বাচ্চা পেটে আসছে না কেন? আমি জানি না। মরেছে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে তো চিন্তায় ফেললে। তোমার মাকে বলো ডাক্তার দেখাতে। আপনার ছেলেকে বলবেন। ছেলেকে কি বলবো, শক্ত সমর্থ ছেলে। রাতে ওকে বললাম। ও চিন্তায় পড়লো। জিজ্ঞাসা করলাম, কি ভাবছো? সত্যি তো, বাচ্চা হচ্ছে না কেন? তুমি একবার ডাক্তারের কাছে যাও। অসম্ভব। হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল ও। আমি অবাক হয়ে গেছি দেখে ওর মুখ অন্যরকম হয়ে গেল। ও বলল, অনেক নিচু গলায় বলল,
আমার ভয় লাগে ডাক্তারের কাছে যেতে। কেন? আমি জানি না। তাহলে? তাহলে কি? আমি কি অক্ষম? তোমার কি মনে হয়? তাহলে হচ্ছে না কেন? হবে, এত ব্যস্ত কেন? এর কিছুদিন পরে টিটাগড়ে গিয়েছিলাম। মায়ের সঙ্গে একজন গাইনির কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করিয়ে জেনেছিলাম মা হতে আমার কোনো অসুবিধে নেই। ফিরে এসে সেটা ওকে বললাম। আমাকে জিজ্ঞাসা করে শাশুড়ি জেনে নিলেন ঘটনাটা। এর দুদিন বাদে আমি দুপুরবেলা স্নান করে শোয়ার ঘরে এসেছি চেঞ্জ করব বলে। শ্বশুর এবং ও কাজে বেরিয়েছে। বাড়িতে আমি ছাড়া শাশুড়ি আর দিনরাতের লোক। অতএব নিশ্চিন্তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আর ভাবছিলাম ওকে যে করেই হোক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সামান্য কোনো অসুবিধে থাকলে তো ডাক্তারই ঠিক করে দিতে পারবেন। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি আয়নায় দাড়ি গোঁফওয়ালা এক ভয়ঙ্কর মুখ দেখতে পেলাম। যে জড়িয়ে ধরেছিল সে দুহাতে আমাকে নিষ্ঠুরের মতো পিষছিল। আমি চিৎকার করে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। লোকটার শরীরে প্রচণ্ড জোর এবং সে আমাকে টেনে টেনে বিছানায় নিয়ে যেতে চাইছিল। আমি মা মা বলে চিৎকার করতে লাগলাম, অথচ কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। বিছানার পাশে একটা বড় ফুলদানি ছিল। মরিয়া হয়ে সেটাই তুলে লোকটার মুখের পাশে আঘাত করলাম। সঙ্গে সঙ্গে একেবারে কাটা কলা গাছের মতো লোকটা পড়ে গেল মেঝেতে। আমি ছিটকে সরে গিয়ে কাপড় বুকে চেপে দাঁড়ালাম। একটা খাটো প্যান্ট ছাড়া লোকটার শরীরে কিচ্ছু নেই। কতদিন স্নান করেনি তা ঈশ্বরই জানেন। মাথায় জটা পাকিয়েছে। লোকটা এখন কাত হয়ে পড়ে আছে মরার মতো। আমি চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসতেই শাশুড়িকে দেখতে পেলাম। খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, এত চেঁচানোর কি হয়েছে? আমি ঠক ঠক করে কাঁপছিলাম। মা, একটা লোক। লোক? কোন লোক? আমি জানি না, আমাকে আক্রমণ করেছিল পেছন থেকে। উনি ঘরে গেলেন। গিয়েই চেঁচিয়ে উঠলেন, এ কি করেছো তুমি? ওকে মেরেছো? মহিলার গলার স্বরে এমন কিছু ছিল যাতে আমার ঠকঠকানি আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম তিনি লোকটার মাথা কোলে তুলে নিয়ে সযত্নে হাত বোলাচ্ছেন। সেই অবস্থায় আমার দিকে পেছন ফিরে বললেন, ও যদি মরে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না বৌমা। মরে যাবে কেন? আমি ভয় পেলাম। তাড়াতাড়ি জল নিয়ে এসো। একটু আগে যে আমার উপর আক্রমণকারী ছিল তাকে বাঁচাতে জল নিয়ে এলাম। শাশুড়ি সেই জল লোকটার মাথায় চোখে বোলাতে লাগলেন। কি করেছিল? আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, বিছানায় টেনে নিয়ে যাচ্ছিল। তাতে কি হয়েছিল? খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলেন তিনি। আমি হতভম্ব। তবু বললাম, মা, আপনি বুঝতে পারছেন না? পারছি। তুমি একটু উদার হলে ওর অসুখ হয়তো সেরে যেত। এ তোমার মেজ ভাসুর। আমি আঁতকে উঠলাম। উনি বলে চললেন, একটা মানুষের উপকার না হয় করতে, আর ও ভালো না হোক, আমাদের বংশে সন্তান আসতো, তোমার শ্বশুর মশাই খুশি হতেন। হঠাৎ আমার মাথায় আগুন জ্বলল। আপনি কি ওই উদ্দেশ্যে ওকে ছেড়ে দিয়েছিলেন? উত্তর দিলেন না মহিলা। সেই সময় লোকটার চেতনা ফিরছিল। আমি দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কতক্ষণ সেখানে বসেছিলাম জানি না। এক সময় যখন দিন রাতের লোকটি দরজা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখন বের হলাম। আমার মুখ চোখ দেখে সেই বলল, ভয় নেই, তাকে আবার বন্দি করে রাখা হয়েছে। মা কোথায়? তিনি শয্যা নিয়েছেন, বেলা গড়িয়ে গিয়েছে, একটু খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। যা হয়েছে ভুলে যাও মা। তোমার কাছ থেকে কথা না পেলে গিন্নি বিছানা ছেড়ে উঠবে না, মুখেও কিছু দেবে না। দিনরাতের লোকটি বলল। ও এ বাড়িতে আছে স্বামীর জন্মাবার আগে থেকে। ব্যবহারটিও ভালো। কি কথা নিতে চান? দুপুরের ঘটনা কাউকে বলবে না, খোকাকেও নয়। আমি কথা দিতে পারছি না। রাগ করো না মা, সংসারে থাকলে এরকম অনেক ঘটনা ঘটবে। সবকিছু স্বামীকে বলতে নেই। সংসারের শান্তির জন্য মাঝে মাঝে কথা গিলে ফেলতে হয়। আমি শাড়ি পরে নিলাম, শান্ত হয়ে একটু খাবার খেলাম, তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। হঠাৎ খেয়াল হলো আজ দুপুরে পাগলটা একবারের জন্য চেঁচায়নি। যে অশ্লীল শব্দের বন্যা বয়ে যায় তা আজ বন্ধ ছিল। হয়তো অশ্লীল কাজ করতে চাওয়ার উত্তেজনায় সেটা বন্ধ হয়েছিল।
লোকটার স্পর্শ, মুখ চাহনি মনে হতেই শরীরটা ঘিন ঘিন করে উঠল। আমি আবার বাথরুমে গিয়ে শরীর ধুয়ে এলাম। বিকেলে শাশুড়ি এলেন। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। এই পাগলের সংসারে দিনের পর দিন থাকতে থাকতে আমিও বোধহয় আজ পাগল হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? ঠিক আছে, কোনো মতে বললাম। খোকাকে নিয়ে আমার কোনো ভয় নেই। তোমার শ্বশুর মশাই যেন জানতে না পারেন। উঠে চলে গেলেন। আমি তাজ্জব হয়ে বসে রইলাম। নিজের ছেলেকে ভয় পাচ্ছেন না? ছেলে তার স্ত্রীর সম্মান বাঁচাতে কিছু করবে না এটা তিনি জানেন। রাগ হয়ে গেল খুব। সন্ধ্যের পর সে এলো, হাসি ঠাট্টা করলো। করতে করতে বলল, তোমাকে রেখার মতো দেখাচ্ছে আজ। দুঃখিনী রেখা। আমি আগে ভাবতাম রেখাকে বিয়ে করব। করলেই পারতে। দূর, আমি একটা সাধারণ লোক। রেখা আমাকে কেন বিয়ে করবে? তুমি এত বোঝো? তোমার কি হয়েছে আজ? এমন ভাবে কথা বলছো কেন? ও দুহাতে আমার মুখ ধরতে এলো। আমি ছিটকে সরে গেলাম। ছোবে না আমাকে। কেন? তুমি তোমার রেখাকে নিয়ে থাকো। হো হো করে হাসলো লোকটা। হেসে বলল, রাগ হয়েছে? আমার কিচ্ছু হয়নি। তুমি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। কেন? ও মিইয়ে গেল। তোমাদের বংশ রক্ষা করা দরকার। যদি দেখি ডাক্তার বলছে তুমি অক্ষম, তাহলে হয়তো আমি কথা শেষ করতে পারলাম না। শাশুড়ির ক্ষমা চাইতে আসার ঘটনাটা মনে এলো। আমার যাবতীয় রাগ তখন ওই লোকটার উপর, আর সেটা প্রকাশ করার ঠিকঠাক রাস্তা পাচ্ছিলাম না। আমি ডাক্তারের কাছে যাব না। তাহলে তুমি আমার কাছেও আসবে না। হঠাৎ ও ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওর পেছন পেছন গেলাম। শ্বশুর মশাই চেয়ারে বসে কাগজ পড়ছিলেন। সে সামনে গিয়ে ডাকলো, বাবা। কি ব্যাপার? এসব কি আরম্ভ করেছেন? কি সব? বংশ রক্ষার জন্য চাপ দিচ্ছেন কেন? অক্ষম না সক্ষম সেটা আমরা বুঝবো। আপনাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না। খোকা, চিৎকার করে উঠলেন ভদ্রলোক। ধরে নিন আমি অক্ষম, এবার কি করবেন? আমার মুখের সামনে এভাবে কথা বলার জন্য তোমাকে বাড়ি থেকে দূর করে দিতে পারি তা জানো? শ্বশুর মশাই কাঁপছিলেন। আমি জোর করে ওকে ঘরে নিয়ে এলাম। ঘরে ঢুকেই ও কাঁদতে লাগলো। আমি ডাক্তারের কাছে যাব না, প্লিজ। সেই রাত্রে প্রথম ওকে অস্বাভাবিক হতে দেখলাম। রাতে ঘুমাচ্ছিল না। বারংবার শুতে বলা সত্ত্বেও জানালা দিয়ে তাকিয়েছিল। শেষ পর্যন্ত বলল, না, আমাকে ভগবানের সঙ্গে কথা বলতে হবে। ভগবানের সঙ্গে? হ্যাঁ, আমরা বেশ ভালো ছিলাম। বাচ্চা হচ্ছে না বলে কোনো অসুবিধাও হচ্ছিল না। তোমাকে আমি অসুখী রেখেছিলাম বলো? না। এখন ডাক্তারের কাছে গিয়ে যদি শুনি আমি অক্ষম, তুমিই আমাকে ছেড়ে চলে যাবে। কে বলেছে যাব? যাবে না? না। কিন্তু মা বাবা হতাশ হবে। তাই ভগবানকে বলবো আমাকে যেন সক্ষম রাখে। তাহলে আমি ডাক্তারের কাছে যাব। আমিও সেই প্রার্থনাই করছি। প্রার্থনা? সেটা তুমি করতে পারো, আমি কেন করব? ভগবান আমার বন্ধু। আমি সোজাসুজি জিজ্ঞাসা করছি, এই দেখো। ও বিছানা থেকে নামলো। ওর পরনে তখন শুধু একটা পাজামা। সেটার দিকে তাকিয়ে বলল, এটা খুলে ফেলতে হবে। যেভাবে পৃথিবীতে এসেছি সেইভাবে কথা বলতে হবে। মুশকিল, নিয়ম তো মানতেই হবে। ও আমার সামনে উলঙ্গ হলো। বিছানায় যাকে অন্য চোখে দেখি, তাকে একটু দূরে দাঁড়ানো অবস্থায় মাথার উপর হাত জোর করতে দেখে বীভৎস লাগলো। ও বিড়বিড় করে কিছু বলে 3 বার লাফ দিল। তারপর মাথার দিকে তাকিয়ে বলল, পেলাম না। মানে? ভগবান এখন বাড়িতে নেই, পরে আবার করতে হবে। এই প্রথম আমি ভয় পেলাম। আমার মনে হচ্ছিল লোকটাকে আমি কখনো দেখিনি। ওর মুখ আমার অচেনা। ওই অবস্থায় বিছানায় এসে বসে রইল, কিন্তু আমার দিকে তাকায়নি। আমি বললাম, শুয়ে পড়ো। চুপ! আমাকে ধমকে উঠল সে। সেই রাতে আমি ঘুমাইনি। তৃতীয়বার লাফালাফির পর ওর মুখে হাসি ফুটল। বউ, নো প্রবলেম। কি হলো? ভগবান বলল আমি একদম ফিট আছি। কাল ডাক্তারের কাছে যাব। হাসতে হাসতে ও বিছানায় শুয়ে পড়ল। পাজামা পরার কথাও খেয়াল নেই। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ও ঘুমাচ্ছে।
মুখে কোনো চিন্তার ছাপ নেই। হঠাৎ আমি কেঁদে ফেললাম। ওই নির্জন সময়ে কেউ শব্দ শুনতে পাবে বলে বালিশ চেপে ধরলাম মুখে, কিন্তু শরীর কাঁপছিল। আমার মনে হচ্ছিল আজ রাতে আমার সবকিছু শেষ হয়ে গেল। এ বাড়িতে যে অভিশাপ রয়েছে তা আজ আমার ঘরেও হাত বাড়ালো। এই যে ডাক্তারের কাছে যেতে রাজি হওয়া, এ আমি সহ্য করতে পারছিলাম না। আমার ঘুমও আসছিল না। আমি ভগবানকে ডাকছিলাম। একমাত্র ভগবানের উপর ভরসা করা ছাড়া আমার কোনো উপায় নেই। আশ্চর্য, ও ভগবানের বক্তব্য শুনতে পেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, অথচ তিনি আমার ক্ষেত্রে বধির হয়ে রইলেন। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অনেকেই একা এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সব